ফোনের অন্য পাশ থেকে মেয়েলি কণ্ঠ শুনে থেমে গেল উর্বি। বুঝতে পারল সে ভুল কাউকে সঠিক কথা বলে ফেলেছে। কিছুক্ষণ থেমে চাপা স্বরে উর্বি বলল, আমি আজ কেউ নই, তবে আপনার প্রেমিকের কাছে আমি ছিলাম একটা প্রজেক্ট, যেটার উপর সে এক্সপেরিমেন্ট করেছিল। এক্সপেরিমেন্ট শুরু করার সাথে সাথেই সে অনুধাবন করতে পারে ভবিষ্যতে সে কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে না। তাই আমি নামক প্রজেক্টটি মাঝপথেই ডিসমিস করে দিয়েছে। কথাগুলো বলেই কল কেটে দেয় উর্বি। ভালোর সাথে খারাপ হওয়াটা কতটুকু যৌক্তিক প্রভু? এটা কি অন্যায় নয়? নাকি তোমার বেলায় অন্যায়ের সংখ্যা উল্টো? চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল উর্বি। শেষবারের মতো চোখ মুছে হাঁটা ধরল। একটা গাছ পাশ কাটিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে সে হোঁচট খায়। উত্তেজনায় শরীর শিউরে ওঠে উর্বির। সাহসী হলেও ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। কিছুটা সময় নিয়ে গাছের দিকে তাকিয়ে একটা অবয়ব দেখল উর্বি। মুহূর্তের চোখ বড় বড় হয়ে গেল তার। বর্তমান ভোর 5টা। অচেতন মেয়েটির চোখের পাপড়ি নড়ে উঠতেই উর্বি মৃদু গলায় ডাক দিল, এই যে শুনছেন? চোখ মুখ কুঁচকে গেল ফুলের। আধো আধো চোখে আশেপাশে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ। কোথায় আমি? এইটুকু বলতে সক্ষম হয়েছে ফুল। তুমি পুলিশ স্টেশনে আছো, কিন্তু তুমি অত রাতে ওই রকম একটা নির্জন জায়গায় কি করছিলে? আর তোমাকে ওভাবে বেঁধেই বা রেখেছিল কে? উর্বির প্রশ্নে ফুল ফট করে চোখ মেলে তাকায়। বুঝতে পারে সে কোনোভাবে দানবটার হাত ফসকে বেরিয়ে এসেছে। ব্যাপারটা বোধগম্য হতেই ফুল সর্বশক্তি খাটিয়ে উঠে বসে। কাঁধের জায়গাটা চিনচিন করে উঠতেই সেখানে হাত রাখে ফুল। জায়গাটা ব্যান্ডেজ করা, যার মানে তার চিকিৎসা করা হয়েছে। মূলত সেই কারণেই চেতনা ফিরে পেয়েছে ফুল। যদিও জ্বরে পড়ে যাচ্ছে শরীর, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফুল ভাঙা গলায় বলে, আমি আপনাকে সব বলবো, তার আগে আমার বাড়ির কাউকে একটু ফোন করুন। উর্বি মাথা নেড়ে ফোন বের করলো। কপালের ওপর হাত রেখে শুয়েছিল আবেশ। আচমকা ফোনের রিংটনে তন্দ্রাভাবে কেটে যায়। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফুলের ফোনটা বাজছে। লাফ দিয়ে উঠে বসে আবেশ। এই ভোরবেলায় ফুলের ফোনে কে কল দিতে পারে? ফুল নয় তো? সাথে সাথে কল রিসিভ করলো আবেশ। হ্যালো। বহুদিন পর আবেশের কণ্ঠ শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে ফুল। আবেশ ভাই। ফুলের রিনরিনে গলায় নিজের নাম শুনে আবেশের বুকের ভেতর গুমড়ে উঠল। যার বল না, কোথায় আছিস? কথা দীর্ঘ না করে ফুল লোকেশন জানিয়ে দিল। কয়েক মিনিটের ব্যবধানে হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করলো আবেশ। চাতক পাখির ন্যায় আশেপাশে তাকিয়ে ফুলকে খুঁজতে লাগলো। বেঞ্চের উপর বসে থাকা বিধ্বস্ত ফুলকে দেখে আবেশ নিজেকে সামলে রাখতে পারে না। এক ছুটে গিয়ে ফুলকে টেনে নেয় বুকের মাঝে। আবেশের অনুভূতি বুঝতে পেরে ফুলও তাকে আটকায় না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আবেশ ফুলকে ছাড়ে না। আবেশ ভাই ছাড়ো আমায়, আমাদের বের হতে হবে। ফুলের চুলের মাঝে কয়েকটা চুমু দিয়ে আবেশ সরে দাঁড়ালো। তাদের আবেগঘন মুহূর্ত দেখে উর্বি চলে যায় অন্যদিকে। অন্যদের ভালোবাসা দেখলেও ভালো লাগে। এটাও এক ধরনের ইতিবাচক অনুভূতি। তুই এত শুকিয়ে গেছিস কেন ফুল? হ্যাঁ, ডেভিলটা তোকে এখনো খেতে দেয়নি, তাই না? ফুলের মুখটা হাতের আজলায় নিয়ে আবেশ সতর্ক চোখে দেখছে। এরূপ ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ফুল। আলতো হাতে আবেশের হাত সরিয়ে দিয়ে বলে, তুমি তো বরাবরই চেয়েছো আমি যেন শুকিয়ে যাই। এখন তো তোমার খুশি হওয়া উচিত। আমি মজা করে বলতাম, সিরিয়াসলি না। হয়েছে, এখন আমায় নিয়ে যাও। দানবটা এখানেও চলে আসতে পারে। আবেশ মাথা নেড়ে ফুলের হাত ধরে চলে যেতে লাগলো। তুমি ওই রকম অবস্থায় ওখানে কি করছিলে সেটা আমাকে বললে না তো? উর্বির প্রশ্নে ফুল পেছনে ঘুরে তাকায়। ফুল কিছু বলতে চাইলে আবেশ বাধা দিয়ে বলে, এটা একটা পারিবারিক সমস্যা ম্যাম, বিষয়টা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। ফুল যেহেতু নিজ ইচ্ছাতেই আমার সাথে যাচ্ছে, সেহেতু আপনারা কোনো সমস্যা হবে না আশা করি। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না আবেশ। ফুলকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে আবেশের কথাগুলো শুনে উর্বির ঠোঁটের কোণে তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল। হাইরে পুরুষ জাতি, তোরা কেন এত হারামি? তোদের কি কখনো কৃতজ্ঞতা বা অনুতাপ হয় না?
নাকি সরি বা ধন্যবাদ বলতে ভয় পাস? কোনটা? বউকে জঙ্গল থেকে তুলে এনে আদর যত্ন করে হাতে তুলে দিতাম। কই ধন্যবাদ জানাবি তা না করে মেজাজ দেখালি। বিড়বিড় করে কথাগুলো বলে নিজের ডেস্কে ফিরে গেল উর্মি। হাতের কাজ শেষ করে বাড়িতে ফিরে যাবে। স্টেশন থেকে বের হতেই ফুল বলে ওঠে, আমিও ওনাকে কিছু জানাতাম না, তবে একটা ধন্যবাদ বলা উচিত ছিল। উনি না থাকলে। তুই খুব ভালো করেই জানিস আমাদের হাতে সময় নেই। তারপরও ফুলের নজর গেল গলায় থাকা প্যাজারের দিকে। সবুজ বাতি জ্বলছে আর নিচ্ছে। দম আটকে এলো ফুলের। এটার মাধ্যমে কি কোনোভাবে আমায় খুঁজে পেয়ে যাবে? ভাবনাটা মাথায় আসতেই এক হাতে লকেটটা ছিঁড়ে ফেলল ফুল। তারপর সেটা হাতে নিয়ে একবার তাকালো। আমাকে আপনি খুঁজে পাবেন না উন্মাদ। আমি চলে যাচ্ছি আপনার তৈরিকৃত গোলক ধাঁধার প্রাচীর টপকে, যে প্রাচীর টপকাতে আপনি নিজে আমায় সাহায্য করেছেন। ধন্যবাদ। আলবিদা। চরম বৃতিষ্ঠার সাথে প্যাজারটা রাস্তার মাঝে ছুঁড়ে মারল ফুল। উঠে বস। আবেশের কথায় ফুল তার দিকে তাকাতেই দেখল আবেশ বাইকের পেছনে বসতে ইশারা করছে। ফুল একটা শুকনো ঢোক গেল। কি হলো, তাড়াতাড়ি বস। মাথা নেড়ে উঠে বসল ফুল। সে বসা মাত্রই আবেশ তার হাত ধরে শক্ত করে নিজের কোমরের উপরে রাখল। ভালো করে ধরে বস। তোর গায়ে প্রচুর জোর, পড়ে টরে যাস না। খারাপ লাগলে আমাকে বলিস, কেমন? ফুলের মাঝে কিছুটা জড়তা কাজ করছে। এর আগেও আবেশের সাথে এভাবে বসেছিল ফুল, তবে আজকে কেন এতটা আনকমফোর্টেবল লাগছে, এত অস্থির অস্থির লাগছে? ভাবনার মাঝেই আবেশ বাইক স্টার্ট দিল। সকাল 6টা, আঙুলের ডগা দ্বারা কপাল চেপে ধরে কয়েকটা ফাইল দেখছে উর্বি। আজকের কাজ শেষ করে একেবারে বাড়িতে চলে যাবে বলে ঠিক করেছে সে। টেবিলের উপরে ধোয়া ওঠা চায়ের কাপ, কাজের ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দেওয়াও হচ্ছে। মূলত দীপকের ব্যাপারটা ভুলের থাকার প্রায়শেই কাজের মধ্যে ডুবে আছে উর্বি। তন্মধ্যেই কয়েকজন যুবক হনহনিয়ে পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ল। তাদের মধ্যে থাকা একজন এসেই উর্বির টেবিলের ওপর বাড়ি মেরে দিল। What's that silly girl? Drag her out. আকস্মিক গমগমে পুরুষালী কণ্ঠে উর্বি অবাক চোখে তাকালো। টেবিলের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে উদ্যান। পাশেই লুহান আর সোহম দাঁড়িয়ে আছে। রিদম সাথে এলো। উর্বিকে দেখে সে বাইরেই থেমে গেছে। মেজাজ বিগড়ে গেল উর্বির। এমনি মন মেজাজ ভালো ছিল না, তার উপর দারোয়ান, এই দারোয়ান, এই পাগলা হাতিকে ঢুকতে দিয়েছে কে? এসেই কেমন দক্ষযজ্ঞ শুরু করেছে। উর্বির হটকারিতায় চটে গেল উদ্যান। ইতিমধ্যেই তার মাথায় আগুন জ্বলছে। একটা মেয়ে তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, ভাবতেই বিরক্ত লাগছে। এই প্রথম সে কোনো জিনিসের জন্য সশরীরে ছোটাছুটি করছে। স্বভাবতই উদ্যানের হাত উঠে গেল উর্বির গালে। চর লাগাতে যাবে তার আগে সোহম বলে ওঠে, দেহ কন্ট্রোল ইয়োরসেলফ, টেক কন্ট্রোল, পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। নিজেকে সামলে নিল উদ্যান। ঠিক করলো আগে মেয়েটাকে পেয়ে নে, তারপর এই ইন্সপেক্টরের ভাবলীলা সাঙ্গ করবে। উর্বি তো অবাক চোখে তাকিয়ে আছে উদ্যানের হাতের দিকে। এনি হাউ, আপনি কি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? হ্যাঁ। চোখ বন্ধ করে নিল উদ্যান। তাকে সাইডে টেনে নিয়ে গেল লোহান। এবার সোহম এগিয়ে এলো। অ্যাকচুয়ালি ও একটু শর্ট টেম্পার্ড, কিছু মনে করবেন না। তার ওপর পার্সোনাল মেয়ে, আই মিন গার্ল হারিয়ে যাওয়াতে ওর মাথা খারাপ হয়ে গেছে। পার্সোনাল গার্ল? বিড়বিড় করে উঠল উর্বি। সকাল সকালে যুবকগুলো কেন এসে জুটেছে? আপনাদের প্রবলেমটা কি খুলে বলুন। সোহম কথা না বাড়িয়ে ফোন থেকে ফুলের একটা পিক বের করে উর্বির সামনে ধরল। এদিকে তার ফোনে ফুলের ছবি দেখে উদ্যান তেরে এসে সোহমের শার্টের গলার চেপে ধরল। তোর ফোনে ওর ছবি কি করে এলো? উদ্যানের রক্তিম চোখজোড়া দেখে গলা শুকিয়ে এলো সোহমের। এটা সেই পার্টির দিন তুলনা করেছিলাম, এটা সেই পার্টির দিন তুলেছিলাম। সেই দিনই লাস্ট আমি ওর দিকে তাকিয়েছি, আর তাকাইনি, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, তুই বরং নিজের ফোন থেকে বের করে দেখা। হাত আলগা হয়ে এলো উদ্যানের। কি করছে, কেন করছে বুঝে উঠতে পারছে না।
অন্যদিকে ঘুরে হাত মুট করে নিল উদ্যান। আমার ফোন হারিয়ে গেছে। উদ্যানের নিস্তেজ কথায় সোহম চমকে গেল। তার মানে তোর ফোনে ওর ছবি ছিল? ফোন হারিয়ে না গেলে তুই দেখাতে পারতি। পুনরায় টেবিলের ওপর ঘুষি মারল উদ্যান। এবারের আঘাতে টেবিলের উপরে থাকা চায়ের কাপটা ছিটকে নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এসব আপনারা কি করছেন? পুলিশ স্টেশনে বসে আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন না, বেরিয়ে যান। উর্বির কথায় উদ্যান চোখ কটমট করে তাকালো। উর্বি না চাইতেও ঘাবড়ে গেল। লয়ারগুলো কোথায়? উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই বেশ কয়েকজন লয়ার প্রবেশ করলো। তাদেরকে দেখে চোখ বড় বড় হয়ে গেল উর্বির। উদ্যান এবার এক হাত কোমরে রেখে ঘাড় কাত করে বলল, মেয়েটাকে কিডন্যাপ করে আটকে রাখার অভিযোগে আমি আপনার চাকরি খেয়ে দিতে পারি মিসেস উর্বি সেন। তাছাড়াও আপনার সাথে আমার একটু সিক্রেট মনোমালিন্য আছে। আফটার অল আজকের এই অপ্রত্যাশিত ঘটনার মূলে আপনিই ছিলেন। উদ্যানের কথাগুলো বুঝতে পারল না। কি বলছেন এসব? কাকে কিডন্যাপ করেছি আমি? আর আপনারাই বা কারা? উদ্যান সোহমের দিকে তাকাতে সোহম ফোনের স্ক্রিন উর্বির সামনে ধরল। ছবিটা দেখে থমকে গেল উর্বি। উদ্যান এবার নিজের পকেটে থেকে লকেটটা বের করলো। ভেতরে ঢোকার সময় পুলিশ স্টেশনের বাইরে লকেটটা নিচে পড়া পেয়েছিল উদ্যান। খপ করে লকেটটা মুঠোয় পরে নিল উদ্যান। মেয়েটা এখানেই ছিল। কি করেছেন মেয়েটাকে? বিক্রি করে দিয়েছেন? কি সব বলছেন? বিক্রি করে দিয়েছি মানে? ওনাকে আমি জঙ্গলের মাঝে খুঁজে পেয়েছিলাম, গাছের সাথে বাঁধা অবস্থায়। খপ করে লকেটটা মুঠোয় পরে নিল উদ্যান। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আপনি মিথ্যা বলছেন। মেয়েটাকে নিয়ে আমি বাড়িতে ফিরেছিলাম। সেখান থেকে আপনি কিডন্যাপ করে এনেছেন মিসেস উর্বি। এখনই মেয়েটাকে আমার হাতে তুলে না দিলে আপনার বিরুদ্ধে কিডন্যাপিং এর কেস করব। উর্বি এবার বুকের উপর হাত ভাঁজ করে বলল, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে প্রমাণ আছে যে আমি মেয়েটার সাথে কিচ্ছু করিনি। গুড, সিসিটিভি ফুটেজ দেখান। উদ্যানের ব্যবহারে উর্বি রেগে গেল। তবুও নিজের চাকরি হারাতে চায় না সে, তাই স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি শিওর মেয়েটাকে আপনিই গাছের সাথে বেঁধে রেখে গিয়েছিলেন। হয়তো আপনার ভয়ে মেয়েটা আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি। কি প্রমাণ আছে আপনার কাছে? অযৌক্তিক কথা বলে আমার সময় নষ্ট করবেন না। আগে মেয়েটার সাথে আপনার রিলেশন ক্লিয়ার করুন, নয়তো কারোর পার্সোনাল ডিটেলস দেওয়ার অনুমতি নেই। উর্বির কথাটা শুনে উদ্যান পেছনে তাকিয়ে একজন লয়ারকে ইশারা করতেই সে এগিয়ে এসে কিছু কাগজ উর্বির দিকে এগিয়ে দিল। কাগজগুলো হাতে নিয়ে চোখ বোলাতেই উর্বি হা হয়ে যায়। আপনি মেয়েটার হাজবেন্ড? উর্বির প্রশ্নে লুহান সোহম ভূত দেখার ন্যায় চমকে উঠল। বেকুবের মতো দুজনেই তাকিয়ে রইল উদ্যানের মুখপানে। আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন। উদ্যান চাপা স্বরে কথাটা বলল। উর্বি বুঝে উঠতে পারছে না ব্যাপারটা। আপনি মেয়েটার স্বামী হলে আবেশ নামের ছেলেটাকে? মেয়েটা তো আবেশ নামের ছেলেটাকেই কল দিয়েছিল। আমি তো ভেবেছিলাম সে ছেলেটাই ওর হাজবেন্ড। যেভাবে এসে জড়িয়ে ধরলো। বাকি কথাটুকু শেষ করতে পারল না উর্বি। তার আগে উদ্যান গর্জে উঠল। জাস্ট শাট আপ। বলেই উল্টো ঘুরে চলে যেতে লাগলো উদ্যান। আরে সিসিটিভি ফুটেজ না দেখি কথা যাচ্ছিস কোথায়? ফুল কার সাথে আছে না জেনে ওকে খুঁজে বের করবো কিভাবে? লুহান পেছন থেকে উদ্যানের বাহু টেনে ধরতেই উদ্যান দাঁতে দাঁত পেশে বলে ওঠে, ছাড় আমাকে। সিসিটিভি ফুটেজ দেখা লাগবে না আমার। আমি বুঝে গেছি মেয়েটা কার সাথে গেছে। তোরা নিজেদের কাজ কর গিয়ে। আমি একাই ওকে খুঁজতে পারবো। বলেই হাত ঝাড়া মেরে উদ্যান গটগট পায়ে বেরিয়ে গেল। টেবিলের উপরে রাখা হোয়াইট রোজ ভ্যানিলা কেকের দিকে তাকিয়ে ম্লান হাসল ফুল। এই প্রথম নিজের জন্মদিন ভুলে যাওয়ার দরুন নিজের কাছেই নিজেকে পরিপক্ক ঠেকছে। সে হয়তো বড় হয়ে গেছে। এর আগে কখনোই এমনটা হয়নি যে নিজের জন্মদিন ভুলে গেছে সে। এসবের কি দরকার ছিল আবেশ ভাই? কেকের ওপর ক্যান্ডেল লাগাতে লাগাতে আবেশ বলল, আমাদের জার্নি দীর্ঘ হতে চলেছে। সেখানে পৌঁছে ক্লান্ত হয়ে যাব, তাই এখনই জন্মদিন পালন করে ফেলি। সময় নষ্ট না করে আমাদের উচিত যত দূরে সম্ভব চলে যাওয়া আবেশ ভাই। তাড়াতাড়ি কর। আবেশ
নাছোড়বান্দা। সে জন্মদিন পালন করবে তো করবেই। ফুলকে নিশ্চুপ হয়ে যেতে দেখে আবেশ আর চোখে তাকালো। চুপ করে গেলি কেন? এতদিন পর দেখা হলো, আমি তো ভেবেছি আজকে কথা বলে বলে আমার মাথায় খেয়ে ফেলবি। পুনরায় ম্লান হাসল ফুল। সত্যি বলতে ফুলের এরূপ হাসার ধরন পছন্দ হলো না আবেশের। বোকার মতো হাসতে কে শিখিয়েছে তোকে? হ্যাঁ, এভাবে হাসবি না। তোমার কাছেও আমার হাসি বিরক্ত লাগছে আবেশ ভাই? তার মানে আমার হাসি আসলেই অসুন্দর, সেই জন্য কি পাথর মানবটাও আমার হাসি পছন্দ করতো না? আবেশের হাত থেমে গেল। তোর হাসিটা অনেক সুন্দর, তবে তুই হাসছিস না, শুধু হাসার অভিনয় করছিস। সেই জন্যই বললাম, জোর করে হাসতে হবে না। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিল ফুল। আবেশ তাকে বেশ ভালোই বুঝতে পারে। অদ্ভুত, এর আগে সে ব্যাপারটা লক্ষ্যই করেনি। আবেশ কি বরাবরই তাকে এত ভালো বুঝতে পেরেছে? তোর জন্য বড় একটা গিফট কিনেছিলাম। কথাটা শুনে ফুল ঠোঁট কামড়ে সরু চোখে আবেশের দিকে তাকালো। তার চাহনি দেখে আবেশ ফিক করে হেসে উঠল। হয়েছে কি, গিফটটা এতই বড় ছিল যে আমি একা তুলতেই পারছিলাম না, তাই সত্যি করে আনতেও পারিনি। আবেশের কথা শুনে ফুল নিজেও এবার হেসে উঠল। মিথ্যে কথা বলছো, তুমি আবারও আমার জন্য গিফট আনতে ভুলে গেছো? আবেশের হাসি মিলিয়ে গেল। এবার সে ভোলেনি, তবে আসার সময় গিফটটা খুঁজেই পায়নি। তাড়াহুড়োই বেশি খোঁজাও সম্ভব হয়নি। হঠাৎ আবেশকে চুপ হয়ে যেতে দেখে ফুল বলল। মা আর মামি কেমন আছে? ফুলের প্রশ্নে আবেশ শক্ত গলায় বলল। অন্য কারো ভালো থাকা কেড়ে নিয়ে যেটুকু ভালো থাকা যায় সেটুকুই আছে। মাথা নিচু করে নিল ফুল। আমার জন্য তুমি নিজের ঘর ছাড়বে সেটা আমি চাই না আবেশ ভাই। তুমি আমার জন্য কোথাও একটা ব্যবস্থা করে দিয়ে চলে যেও। আমাকে কোথায় যেতে বলছিস ফুল? হ্যাঁ, তোর যেমন কেউ নেই তেমনি আমারও কেউ নেই। কোথায় যাব আমি? আমাদের সবাই আছে বাবা ব্যতীত। হয়তো বাবা না থাকলে জীবনটা এমনই হয়। কেউ নেই ফুল, যারা আছে তারা মানুষ নয়, শুধু মানুষের মুখোশ পড়ে আছে। মনুষ্যত্বহীন যে কোনো প্রাণী পশু তুল্য। মানুষ হলে এরকম মনুষ্যত্বহীন দয়ামায়াহীন হতে পারতো না। এত কিছুর পরেও আমি তাদের মাঝে কোনো প্রকার আফসোস দেখিনি ফুল, তুই ভাবতে পারছিস? তবুও তুমি আমার জন্য মামিকে ছেড়ে আসতে পারো না আবেশ ভাই? আমি তোর জন্য না, নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য সবাইকে ছেড়ে আসতে পারি ফুল। ফুল এবার তাকালো আবেশের দিকে। পানিতে টলমল করছে ফুলের আখিদয়। মৃদু ফোপানোর শব্দ ভেসে আসছে ঠোঁটের ফাঁক গলে। আবেশ বসা থেকে উঠে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো। হালকা চোখে ফুলের চোখের পানি মুছে দিল। ভরাট কণ্ঠে বলল। আমি ফুলের হাসি দেখতে ভালোবাসি, কান্না দেখতে নয়। আমি চাই ফুলের অশ্রু বিরল হোক, মহামূল্যবান হোক। শত সাধনা করেও কেউ অশ্রু ঝরাতে না পারুক। হাজার সাধনার পর কেউ যদি তোর চোখে অশ্রু আনতে সক্ষম হয়, সে অশ্রু আনন্দ অশ্রু হোক। লোহান, তোর কি মনে হয় লয়ার যেই পেপারগুলো দেখিয়েছে সেগুলো সত্য? উদ্যানের যাওয়ার দিকে তাকিয়েছিল লোহান। সোহমের প্রশ্নে সে জোর দিয়ে বলল। তে আর যাই করুক হুট করে বিয়ে করে ফেলবে না। ওর মতো বিয়ে পাগল হলে ব্যাপারগুলো সত্যি হওয়ার চান্স থাকতো, কিন্তু তেহুর বেলায় এমন কোনো চান্সই নেই। তাছাড়া এমন ফেক ম্যারেজ সার্টিফিকেট তৈরি করা কোনো ব্যাপার না। তার মানে তুই বলতে চাইছিস পেপারগুলো ভুয়া? অবশ্যই ভুয়া। যদি কেউ এসে বলে তেহকে রেখে নিয়ে হাজার জনের মাথা ফাটিয়ে ফেলেছে, আমি সেটা বিশ্বাস করে নেবো। তবু ওর মতো দানব বিয়ে করে নিয়েছে এটা আমি বিশ্বাস করতে পারবো না। ও নিজে এসে বললেও আমার ওকে মাতাল বলে মনে হবে। যদিও মনস্টারটা খুব সহজে মাতালও হয় না, মাঝে মাঝে ওকে তো আমারই রোবট বলেই মনে হয়। লোহানের কথাগুলো শুনে সোহম পেছনে ঘুরে তাকালো। লয়ারগুলো ইতিমধ্যে স্থান ত্যাগ করেছে। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিল সোহম। উদ্যান বিয়ে করে নিলে সে আরও একটু সাহস পেয়ে যেত বিয়ে করার। তবে লোহানের কথায় যুক্তি আছে। যেখানে মেয়েদের দেখতেও উদ্যানের চোখে বিতৃষ্ণা ফুটে ওঠে, সেখানে বিয়ে করে নিয়েছে ভাবাটাও উচ্চ প্রত্যাশার মধ্যে পড়ে। লোহান আর সোহম বাইরে এসে দেখলো রিদম চলে গেছে। সোহম বলল। গেল কোথায় রিদম? কোথায় আর যাবে, সুযোগ পেয়ে মেয়েদের সাথে লটকালটকি করতে গিয়েছে শিওর। এই সকালবেলা? আমি বলেছি মেয়েদের সাথে লটকালটকি করতে গেছে, চাঁদের সাথে বলিনি। সকাল হয়েছে তো কি হয়েছে, মেয়ে কি সকালবেলা পাওয়া যায় না? পারে বা ক্লাবে গিয়ে দেখ। লোহানের কথায় হেসে উঠল সোহম।
লোহান রেগে গিয়ে বলল, ইটস নট এ জোকস। একদিকে হৃদম দিন দিন অভদ্রের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আরেকদিকে তে পাথরে পরিণত হচ্ছে। আমি যদি পারতাম ওর থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে তে মনস্টারটার মাঝে দিয়ে দিতাম। মনস্টারটা আসলেই মনস্টার। ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে সোহম। তাকে এভাবে হাসতে দেখে আচমকা তার পিঠে এক ঘুষি মেরে দিল লোহান। না হেসে নিজের কাজ কর গিয়ে। তোর ওইটুকু অ্যাপার্টমেন্টে বেশি দিন কিন্তু থাকতে পারবো না। সোহম চোখ রাঙিয়ে তাকালো। তুই আমার গায়ে হাত তুলেছিস লোহান? শার্টের কলার ঠিক করতে করতে লোহান বলল, হ্যাঁ তুলেছি তো। বয়সে বড় বলে না ইনসাফি করবি না লোহান। তো হচ্ছে আমি বেশি কাজ করি, আর আমার বাড়িতে থাকতে প্রবলেম হলে মেক্সিকোতে চলে যা। ভেবে বলছিস? কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। হ্যাঁ যা, চলে যা। হাঁটা ধরল বাইকের ইঞ্জিন স্টার্ট দিয়ে বলল, আচ্ছা, আমার ভাগের কাজগুলো তুই করে দিস। আমি থেকে বলে দেব তুই আমাকে চলে যেতে বলেছিস। এসব ছোটোখাটো কাজ নাকি তুই একাই করতে পারবি? চোখ বড় বড় হয়ে গেল সোহমের। এরই মাঝে লোহান বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। সোহম কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে তড়িৎ গতিতে নিজের বাইকে উঠে বসল। লোহানকে ফলো করতে করতে উচ্চস্বরে বলল, না আমি পারবো না। আচ্ছা সরি বাপু, আমি নিজের কাজ তাড়াতাড়ি করব যাতে সোলার এস্টেটে খুব দ্রুত ফিরে যেতে পারি। সোহমের কথা শুনে লোহানের গম্ভীর মুখাবয়বে হাসি রেখা ফুটে উঠল। আকাশের পূর্ব দিকে সূর্য নিস্তব্ধ তেজ ছড়িয়ে দিচ্ছে। খানজাদা নিবাসের পরিবেশ হরহামেশার মতোই নিস্তব্ধ। মা বাবা সুলতানা কিচেনে বসে সার্ভেন্টদের ব্রেকফাস্ট বানানোর তদারকি করছেন। বাড়ি থেকে যে একজন উধাও হয়ে গেছে সে সম্পর্কিত কোনো ধারণাই নেই মাহবুবা সুলতানার। তন্মধ্যে ড্রয়িং রুম থেকে শোরগোল ভেসে এলো। ব্রু কুচকে গেল মাহবুবা সুলতানার। ব্যস্ত পায়ে ছুটে এলেন ড্রয়িং রুমে। বাড়ির সবাই কি মারা গেছে? ড্রয়িং রুমে এসেই উদ্যানকে দেখতে পাবে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি মাহবুবা সুলতানা। তাকে ছুটে আসতে দেখে উদ্যান দ্রুত গতিতে তার সামনে এসে দাঁড়ায়। এই যে মিসেস খানজাদা, আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। অবশ্যই এটাকে সাহস নয়, ব্যর্থতা বলা ঠিক হবে। আপনি নিজের ছেলেকে সামলাতে ব্যর্থ হয়েছেন। আপনাদের কি করা উচিত বলুন তো? সবাই মিলে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আর আমি কিনা আপনাদেরকে শান্তিপ্রিয় ভাবতাম। উদ্যানের কথাগুলো শুনে মাহবুবা সুলতানা থমকে গেলেন। উদ্যানের কাঁধে হাত রাখতে গেলে উদ্যান হাত উঁচিয়ে দূরে থাকতে ইশারা করে। একদম কাটা গায়ে নুনের ছিটা দিতে আসবেন না। কোথায় আপনার নালায়েক ছেলে? নিজে থেকে বেরিয়ে আসবে নাকি আমাকে গিয়ে খাতিরদারি করে বের করে আনতে হবে? শাড়ির আঁচল কিছুটা টেনে নিল মাহবুবা সুলতানা। উদ্যান কি বলছে না বলছে বুঝে উঠতে পারছে না। শান্ত হও বাবা, কি হয়েছে বলো আমাকে। আবেশ কি করেছে? কি করেছে? দুঃসাহস দেখিয়েছে। অবশ্য ওর অপরাধের পরিমাণ 30%, বাকি 70% অপরাধ করেছে ওই হারামজাদিটা। আমার মাথায় আগুন জ্বলছে। এক্ষুনি আপনার ছেলেকে বের হতে বলুন। মাহবুবা সুলতানা দাঁড়িয়ে না থেকে নিজের ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন, কিন্তু আবেশ তো বাড়িতেই নেই। আবেশের রুমে এসে কলিজা শুকিয়ে গেল মাহবুবা সুলতানার। মুখ চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইলেন। কোথায় গেল ছেলেটা? তার পিছু পিছু উদ্যানও এসেছে। কোথায় লুকিয়ে রেখেছেন ছেলেকে? ভালোই ভালোই বের করুন। কেঁদে উঠলেন মাহবুবা সুলতানা। আমি জানি না, বিশ্বাস করো আবেশ কোথায় গেছে আমি জানি না। ঠিক কি করেছে আবেশ, বলো না আমাকে। আবেশ ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, আর আমি শিওর এর পেছনে আপনাদেরও হাত আছে। কথাটা বলে চোখ বন্ধ করে নিল উদ্যান। মাথা ফেটে যাচ্ছে। নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখছে জানে না। ইচ্ছে তো করছে সব তছনছ করে দিতে। বিশ্বাস করো উদ্যান, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, মাত্রই জানতে পারলাম। কথাটা শুনে রক্ত চোখে তাকালে উদ্যান। আমাকে এই উইয়ার্ড নামে ডাকবেন না, আর আমি রেগে থাকা অবস্থায় তো ভুলেও না। কিছুটা দমে গেলেন মাহবুবা সুলতানা। বেখিয়ালি সুরে নিচু গলায় বললেন, নামের সাথে কিসের রাগ বাবা, যেখানে মানুষটাই বেঁচে নেই। উদ্যানের রাগের পরিধি আরও খানিকটা বিস্তৃত হলো।
মাহবুবা সুলতানা হয়তো বুঝতেও পারছেন না সে অজান্তেই উদ্যানকে কতটা খেপিয়ে দিচ্ছেন। আপনি এই ব্যাপারটাও জানেন তাই না? কে বলেছিল আপনাকে এইসব? থতমত খেয়ে গেলেন মাহবুবা সুলতানা। আঁচলের কোণায় চোখের পানি মুছে বললেন, তোমার বাবা বলেছিল, তার কাছ থেকেই শুনেছিলাম। আমার বাপ? সে আদৌ আমার বিষয়ে আপনার সাথে কথা বলেছে বলে তো মনে হয় না। আপনি শুনেছেন হয়তো সেই ডাইনিটার কাছ থেকে। আপনার ছেলের নামও তো সেই রেখেছিল। খুব সখ্যতা ছিল আপনাদের মাঝে। আমি জানি সবটা, মিথ্যা বলবেন না। কথাগুলো বলে মাহবুবা সুলতানাকে পাশ কাটিয়ে উদ্যান চলে গেল ফুলের রুমের সামনে। উদ্যান ইতিমধ্যে বুঝে গেছে আবেশ বা ফুল এই বাড়িতে নেই, যদিও বা তার আগে থেকেই ধারণা ছিল এখানে ওদেরকে পাবে না। আর মাহবুবা সুলতানা যে এই ব্যাপারে জানতেন না সেটাও উদ্যান বুঝতে পেরেছে। যদি ফুলের প্রতি এতই টান থাকতো তাহলে উদ্যানের সাথে ফুলের বিয়েতে কখনোই রাজি হতেন না মাহবুবা সুলতানা। সবকিছু বিশ্লেষণ করে বলা যায় মাহবুবা সুলতানা কখনোই এই ব্যাপারে ছেলেকে সাহায্য করবেন না। জেনে বুঝে কেনই বা সে উদ্যানের সাথে টেক্কা দিতে যাবেন। ফজরের নামাজ আদায় করে অভ্যাসবশতই ফুলের রুমে এসেছিলেন রেহানা বেগম। রুমটা গোছগাছ থাকলেও প্রতিদিনই রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখেন রেহানা বেগম। দর্শক নেই তো শুধু শুধু নাটক করছেন কেন? নাকি নাটক করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছেন যে সত্য মিথ্যার পার্থক্য করার বোধটুকু হারিয়ে ফেলেছেন? হঠাৎ রাশভারী কণ্ঠ শুনে দরজার দিকে তাকাতেই থমকে গেলেন রেহানা বেগম। দরজার সামনে বুকের ওপর আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উদ্যান। মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে। তাকে দেখে দ্রুত হাতে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিলেন রেহানা বেগম। বুকের সাথে আঁকড়ে ধরে রাখা ফুলের ফটো ফ্রেমটা সন্তর্পণে টেবিলের উপর রেখে উদ্যানের দিকে ঘুরে দাঁড়ালেন। তুমি এত সকালবেলা? একেই বলে ভাগ্য, বুঝলেন? যাদের এই বাড়িতে থাকার কথা ছিল তারা কেউই থাকতে পারেননি। তাদের অবর্তমানে বাড়িটা আগাছায় ভরে গেছে, তাই আমাকে আসতে হয় আগাছাগুলো পরিষ্কার করতে। সচরাচর রেহানা বেগম উদ্যানকে এড়িয়ে গেলেও আজকের কথা বলার প্রয়োজন বোধ করলেন। আগাছার ধর্মই তো অন্যের জায়গায় অস্তিত্ব স্থাপন করা, নইলে নিজের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবে? রক্ষণশীলতার অভাবে আগাছা জন্মানোটাই কি স্বাভাবিক নয়? তোমার কি উচিত ছিল না বুঝদার হওয়ার পরপরই আগাছাগুলোকে উচ্ছেদ করা? কেন এতগুলো বছর আগাছাগুলোকে প্রশ্রয় দিলে? আর কেনই বা এতগুলো বছর বইমুখ থাকার পর এমুখী হলে? কথার প্রেক্ষিতে উদ্যান রুমের ভেতর প্রবেশ করলো। রেহানা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে ঘাড় কাত করে বলল, আপনি আমাকে প্রশ্ন করছেন, আর আপনার ধারণা আমি আপনার প্রশ্নের উত্তর দেব? আচ্ছা, আমি না হয় অনুভূতি শূন্য হয়ে গেছি। আপনাদের মনে তো অনুভূতি নামক জাহের আছে, নেই? না থাকার কারণটা কি? সব তো পরিপূর্ণ ছিল চারপাশে, তাও কেন মানুষ হতে পারলেন না? পেছনে থাকা টেবিলের উপর ঢলে পড়ল রেহানা বেগম। ভারসাম্য হারিয়ে ফেলছে ক্রমশই। এই জন্যই সে মুখোমুখি হয় না উদ্যানের। গলায় জমে থাকা কান্নাগুলো গিলে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে রেহানা বেগম বললেন, একজন মানুষের ভয় অসহায়ত্ব দায়িত্বটাকে অমানুষী আচরণের কাতারে ফেলবে না উদ্যান। আমি যা করেছি ভয় থেকে করেছি, অসহায় আমি ফুলের কাছে দায়বদ্ধ ছিলাম। আজ যদি আমাকে অমানুষ বলে চিহ্নিত করো তাহলে জেনে রেখো তুমি আমাকে অমানুষ হতে বাধ্য করেছো। তুমি আমাকে ভয় দেখিয়ে অসহায় বানিয়ে রেখেছো। দু পা পিছিয়ে গেল উদ্যান। অদ্ভুতভাবে রাগ লাগছে না। রেহানা বেগমের কথাগুলো তাকে সন্তুষ্ট করছে। তার এই অসহায়ত্ব, এই ভর্ত অভিব্যক্তি উদ্যানকে আনন্দিত করছে। আপনি বলতে চাইছেন শুরু থেকে আমি আপনাকে বাধ্য করেছি? কেমন ফুলের মা, নিজের দোষগুলো আমার উপর চাপিয়ে দেবেন না। এতে করে আপনার মাঝে থাকা অমানুষটা আর উৎসাহ পাবে। আপনি ভুলে যাবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। কেঁপে উঠল রেহানা বেগম। উদ্যানের কথাগুলো এতটা বিষাক্ত কেন? প্রত্যেক মুহূর্তে তাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। আপনার সো কল্ড মেয়ে আমার হাত ফসকে বেরিয়ে গেছে, তাও আবার আকাশের সাথে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? চমকে গেলেন রেহানা বেগম। ফুল পালিয়ে গেছে? কিভাবে পালিয়েছে? আর আবেশকে বা পেল কিভাবে? রাতে তো ও নিজের রুমে বসে ফুলের জন্মদিন পালন করছিল। হারামিটার জন্মদিন আজকে? আই সি।
তাহলে তো খুব ভালোভাবেই জন্মদিনটা সেলিব্রেট করতে পারবে। উদ্যান দাঁড়ালো না আর উল্টো ঘুরে রুম থেকে বের হতেই মাহবুবা সুলতানা সামনে পড়ল। উদ্যান মেলোর ফোনটা বের করে মাহবুবা সুলতানার উদ্দেশ্যে বলল। আবেশের ফোন নম্বরটা দিন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মাহবুবা সুলতানা, তারপর চলে গেলেন নিজ কক্ষে। নিজের ফোনটা নিয়ে আবারও ফিরে এলেন। সেখান থেকে আবেশের নম্বরে দিলেন উদ্যানকে। মত করার বা উদ্যানের কথার অবাধ্য হওয়ার সুযোগ নেই। তার চেয়ে আবেশকে উদ্যান যত দ্রুত খুঁজে পাবে ততই আবেশের জন্য ভালো হবে। ফোনের ডায়াল প্যাডে নম্বরটা তুলে উদ্যান কল লাগালো, কিন্তু ফোন বন্ধ বলছে। আপনার ছেলে বেশ আয়োজন করে আমার সাথে খেলতে নেমেছে মিসেস খানজাদা। আপনি একটা কাজ করুন, ওর কার, বাইক, এনআইডি নম্বর সব দিন। উদ্যানের গুরুগম্ভীর চেহারাটা দেখে ভয় পেয়ে গেলেন মাহবুবা সুলতানা। ঠিক দুপুরবেলা সূর্যের অবস্থান মাথার ওপর। জ্বরের ঔষধ খাওয়ার দরুন জ্বর কিছুটা কমলেও ঠান্ডায় ফুলের অবস্থা নাজুক। ভেজা কাপড়গুলোই গায়ে শুকিয়ে গেছে, তাই আর চেঞ্জ করেনি। বলতে গেলে ব্যাপারটা ভুলেই গিয়েছিল